রমেশ, তার মা ও তার বউ নিয়েছিল তাদের তিনজনের সংসার। কিন্তু দেখতে সুখী মনে হলেও এটা ছিল অসুখী একটা সংসার। সব সময়ই তাদের ঘরে ঝগড়া ঝঞ্ঝাট লেগেই থাকতো। এমনই একদিন কি সব রান্না করো না তুমি বৌমা, মুখেই দেওয়া যায় না, সবগুলোই একেবারে পানসেটে লাগে। আজ পর্যন্ত রান্নাটাও ঠিক মতো শিখলে না, কি যে শিখে এসেছ আল্লাহ জানে। আরে মা, কি হয়েছে? নাস্তাটা কি ঠিক মতো হয়নি? আমি তো চেখে দেখলাম সবই ঠিক আছে। তোমার কাছে তো মনেই হবে ঠিক হয়েছে, মিষ্টি খাবারে একটু লবণ দিলে তো ব্যালেন্সটা থাকে, তাই না? না, শুধু রূপ থাকলে হয় না, গুণেরও দরকার আছে। আরে মা, ফ্রেঞ্চ টোস্টে কি আবার লবণ দেয় নাকি? হয়েছে হয়েছে, তোমার আর আমাকে শেখাতে হবে না কোথায় লবণ আর কোথায় চিনি দিতে হবে, সেটা আমি খুব ভালো করেই জানি। এটা তোমার মেকআপের জিনিসপত্র না যে কোথায় ফাউন্ডেশন, কোথায় লিপস্টিক, কোথায় আইলাইনার আর কোথায় কি দিতে হবে তা আমার শিখতে হবে। যত সব এই রূপ দেখিয়েই ছেলেটার মাথা খেয়েছে। কি একটা বিয়ে করে এনেছে, না ঠিক মতো রান্না করতে পারে না কিছু, শুধু রূপ থাকলে হয় না, গুণও থাকতে হয়। আসলে ওর শাশুড়ি মা একটু লবণ পাগল ছিলেন। সবকিছুতেই তিনি লবণ বেশি খেতে পছন্দ করতেন, মিষ্টি হোক কিংবা অন্য কোনো খাবার, সব খাবারেই তার লবণ যেন চাই চাই। তার উপর ওনার একমাত্র ছেলে মায়ের পছন্দকে প্রাধান্য না দিয়ে নিজের পছন্দ মতো মেয়ে দেখে বিয়ে করেছে। এতে ওনার রাগের শেষ নেই। তাই তো বৌমার একটু বলেই তিনি রেগে চড়ক গাছ হয়ে যান। ওনার ধারণা তার বৌমা তার রূপ দেখিয়েই ছেলেকে পাগল করেছে আর বিয়ে করতে বাধ্য করেছে। শাশুড়ি তো নিজের মতো রাগ দেখিয়ে চলে গেলেন। এবার দেখা যাক বৌমার কি অবস্থা। আরে, কোথাও যাচ্ছ নাকি তুমি? ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আমাকে তো কিছু জানাওনি। আমার আর বেড়াতে যাওয়া? আমি যাব না বেড়াতে, আমি চলে যাচ্ছি এখান থেকে একেবারে। আমার যেদিকে ইচ্ছা সেদিকে। তোমাদের মতো ভালো মানুষের সাথে আমি থাকতে পারবো না। আমি আমার রূপের চালে তোমাকে পাগল করেছি, আরও কত শত অপমান আমাকে সহ্য করতে হবে। আমি আর পারবো না, আমি চলে যাচ্ছি। আরে, এত রাগ দেখাচ্ছ কেন? কি হয়েছে খুলে বলো, তাহলে তো বুঝতে পারবো। তোমার যা বোঝার তা তুমি তোমার মায়ের সাথে বুঝো, আমার আর কোনো কথা নেই। একথা বলেই তার বউ কম্পিউটারের সামনে বসে পড়ল, কারণ সে অনলাইনে চাকরি করত। আর সে কি করবে, বেচারা পড়ল মহাবিপদে। সে চলে গেল তার মার কাছে কি হয়েছে সেই ব্যাপারটা বোঝার জন্য। কত কষ্ট করে দিনরাত কাজ করেও ঘর সংসার সামলাই, তারপরও আমার শাশুড়ি মার মন পেলাম না। ওনার নাকি তরকারিতে লবণ হয় না। বুড়ো হয়ে গেছে তাই হয়তো মুখের স্বাদটাও পানসেটে হয়ে গেছে, কিন্তু সেটা কি আর মানবে? যত সব দোষ আমার, যত সব। আর ভালো লাগে না এসব, থাকবই না আমি এখানে। আচ্ছা মা, বলো তো কি হয়েছে? তোমার বৌমা দিকে একেবারে ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। আরে বাবা, কি আর বলবো, তোর বউ না সারা দিন এই মোবাইল কম্পিউটার নিয়ে বসে থাকে। ঘরের কাজ কাম যে দরকার আছে সেটা কি তার মাথায় থাকে? তারপর যখন খুশি যাবে রান্নায়, যা খুশি তা রান্না করে দেবে। না থাকে মরিচ, না থাকে ঝাল লবণ, কিচ্ছু হয় না, সব কিছুই শুধু পানসেটে। আরে, ও তো অনলাইনে জব করে, তাই তো কম্পিউটারের সামনে বসে থাকে। কতবার বলবো এ কথা? তোমাদের বোঝাতে বোঝাতে আমি শেষ। একটু মানিয়ে গুছিয়ে চললেই তো পারো। ঘরে থাকো দুটো মানুষ, আর তোমাদের নালিশ শুনতে শুনতে আমি শেষ।
বুঝেছি, মা এখন বুড়ো হয়ে গেছি তাই আর সহ্য হচ্ছে না, সেটা বলতে পারছিস না? যত দোষ সব আমার, তাই না? আরে মা, আমি কি দোষ গুণের কিছু বললাম? সারাদিনে কাজ করে এসে বাসায় তোমাদের নালিশ শুনতে শুনতে আর ভালো লাগে না। দুজনে একটু মানিয়ে গুছিয়ে চললে তো হয়, তাই না বলো? এবার রমেশ পড়ল মহাঝামেলায়। পুরুষ হলে যা হয় আর কি, না পারে বউকে বোঝাতে, না পারে মাকে বোঝাতে। দুজনই দুজনের জায়গা থেকে যুক্তিতর্কতে থাকে এগিয়ে। তাই সে কি করবে না করবে সেটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। আর পরদিন ঘুম থেকে উঠে সে একটা নতুন প্ল্যান শুরু করে। দেখো, সারাদিনে কাজ করে এসে বউয়ের মন খারাপ দেখলে কি আর ভালো লাগে? তাই তো আমি একটা বুদ্ধি পেয়েছি, শোনো। আমার কাছে মাইন্ড ফ্রেশ করার একটা ঔষধ আছে, কিন্তু এটা তো জিহ্বার নিচে দিয়ে রাখতে হয়। তুমি এটা জিহ্বার নিচে দিয়ে রাখবে আর সারা দিন থাকবে, সব সময় রাখবে। যখন তোমার প্রয়োজন হবে, বেশি প্রয়োজন কথা বলার, তখন তুমি মুখ থেকে বের করে কথা বলবে, তারপর আবার জিহ্বার নিচে দিয়ে রাখবে। একটা যখন শেষ হয়ে যাবে তখন আরেকটা দিবে, এভাবেই তুমি সারা দিন দিয়ে রাখবে। হয়েছে, আর পাম দিতে হবে না, আমি আবার ঠায়ার না। আরে, আমি আবার তোমাকে কখন টায়ার বললাম? তুমি তো আমার লক্ষ্মী বউ, তোমার তো ভালো থাকাটা জরুরি। আচ্ছা ঠিক আছে, আমি এটা খেয়ে নিব। আর প্রয়োজন ছাড়া কথাও বলবো না, মুখ থেকেও বের করবো না, তাহলে মাথাটা একটু শান্তি থাকবে। শাশুড়ি বৌমার মধ্যে যতই দ্বন্দ্ব ঝগড়া হোক না কেন, সে আবার খুব ভালো মনের মানুষ। রমেশ কাজে যাওয়ার আগে বউকে যেমন জিজ্ঞাসা করে কুশল বিনিময় করে যায়, তেমনি তার মায়ের কাছ থেকেও সালাম বিনিময় সুন্দরভাবে বিদায় না নিলে তার সারা দিনটা যেন কাটতেই চায় না। তাই তো সে কাজে যাওয়ার আগে বিদায় নেওয়ার জন্য মায়ের কাছে চলে গেল। আরে মা, বেশ কিছুদিন হলো তোমার তো বাতের ব্যথাটা দেখেছি বেড়েছে, আবার তোমার মাথাটাও প্রায় সময়ই ভন ভন করে। বলেছিলে তুমি আমায় ঠিকমতো ঘুমোতে পারো না, তাই তো তোমার জন্য একটা ওষুধ এনেছি। তুমি এটা খেয়ে ঘুমালে দেখবে খুব আরাম লাগছে। ঘুম না লাগলেও তুমি অনেক আরাম পাবে, কিন্তু শর্ত একটাই, ঔষধটা জিহ্বার নিচে রাখতে হবে এবং প্রয়োজন ছাড়া তুমি বের করতে পারবে না। তাহলে দেখবে দিন শেষে তুমি অনেকটা স্বস্তি পাবে। আমি তো এখন কাজে চলে যাব, তাই দিয়ে যাচ্ছি। লক্ষ্মী সোনা মানিক আমার, সেই আগের মতোই আছিস। মায়ের কি লাগবে না লাগবে কিছুই বলিস না, সব কিছুই তোর সময় মতো খেয়াল থাকে। দোয়া করি আল্লাহ তোকে সব সময় হাসি খুশি রাখুন। হ্যাঁ মা, দুয়াটাই রেখো। এখন আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। বউকে বউয়ের মতো বুঝিয়ে, মাকে মায়ের মতো বুঝিয়ে রমেশ চলে গেল তার কাজে, এবং তার বউও রান্না বান্না করে নিল চুপিসারে। কারণ যে সে ঔষধ নিয়েছে তাই সে কথা বলল না। আবার তার শাশুড়িও কোমরের ব্যথার জন্য ওষুধ নিয়েছেন, চুষে খেতে হবে, কথা বলা যাবে না। তাই আজ সবাই চুপচাপ। বৌমা রান্না করে শাশুড়িকে খেতে দিল। আচ্ছা মা, আপনার খাবারটা বেড়ে দিয়েছি, আপনি তাহলে খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে। আজ শাশুড়ি বৌমা বড়ই নিশ্চুপ, কারণ রমেশের দেওয়া ঔষধ যে তাদের ভীষণ দরকারি, একজনের কোমরের ব্যথা আর একজনের মাইন্ড রিল্যাক্সের জন্য। তাই তারা কোনো কথাই বলল না, প্রয়োজন ছাড়া তারা তাদের মুখের ঔষধটাও বের করলো না। সব সময় তারা মুখে ওষুধ দিয়ে রাখলো একটার পর একটা। তারপর রমেশ এসে তাদের দুজনের শরীরের অবস্থা জানতে চাইল সন্ধ্যার সময়। আরে বা, আজ মনে হয় বউয়ের মাথা ঠিক আছে। খুব সুন্দর দেখে ড্রেসিং টেবিলের সামনে বসে রূপচর্চা করা হচ্ছে। আরে না, আজ একটু ভালো লাগছিল, তুমি যে কি একটু ওষুধ দিয়েছিলে সেটা মুখে দিয়ে খুব মাইন্ড রিল্যাক্স হয়েছিল, তাই আয়নার সামনে বসলাম একটু সাজার জন্য। ও যাক, ঔষধটা কাজ করেছে। নিয়ম মেনে ওষুধ খেলে ওষুধ ঠিকই কাজ করে। ঠিক আছে, তুমি সাজো, আমি মায়ের কাছ থেকে একটু আসি।
কি অবস্থা মা? আজ তোমার শরীরটা কেমন লাগছে? ঔষধ কি কাজ করেছে? আরে বাবা, কোমরের ব্যথাটা তো আর সহজে সারবে না রে, বয়স হয়ে গেছে তো। তবে আজ মাথাটা খুব হালকা লাগছে, খুব ভালো লাগছে। আজ রমেশ ভীষণ খুশি, কারণ আজ অনেক দিন পর সে বউ আর মার নালিশ পায়নি। তাছাড়া তার দেওয়া ঔষধ কাজ করেছে, বউ এবং মা দুজনেই সুস্থতা অনুভব করছে। তাই সে দুজনকে সিটিং রুমে আসার জন্য বলল। আচ্ছা, হঠাৎ করে রমেশ আমাদের সিটিং রুমে আসার জন্য কেন বললো, জানো কি কিছু তুমি? না তো মা, আমি জানিনি। আচ্ছা ও আসুক, আসলে তো আর এমনিই বলবে, দেখি কি বলে। আরে আজ অনেক দিন পর গড়ে এসে একটু স্বস্তি ফিল করছি, তাই তোমাদেরকে এখানে আসতে বললাম। আসলে অনেক দিন থেকেই গড়ে ঝগড়াঝাটিতে মাথা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। গড়ে এসে শান্তিতে যদি আরাম করতে না পারি তাহলে কি হয় বলো? আজ দুজনেরই সমস্যার জন্য দু ধরনের ঔষধ দিয়েছিলাম, যা খুব ভালোই কাজ করেছে। আসলে আজ তোমরা দুজনেই ঔষধের জন্য অপ্রয়োজনীয় কোনো কথা বলনি, তাই দেখা যাচ্ছে তোমাদের মধ্যে ঝগড়াও হয়নি। আসলে তোমরা অপ্রয়োজনীয় কথা বলো দেখেই ঝগড়া হয়, কি দরকার এক্সট্রা কথা সত্যি বলার? তো বৌমা, আমরা তো এভাবে ভেবে দেখিনি। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। আসলে তুমি তো প্রথম থেকেই আমার পছন্দ ছিলে না, তাই সব কিছুতেই একটু বেশি খুঁতখুঁতে ছিলাম আমি। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমাকেও ক্ষমা করে দিয়েন মা, আমিও বুঝতে পারিনি। রমেশ এভাবেই বুদ্ধি কাটিয়ে তার মা এবং বউকে শায়েস্তা করলো এবং ঘরের শান্তি ফিরিয়ে নিয়ে আসলো। আসলে অপ্রয়োজনীয় কথাবার্তা এই সংসারে অশান্তির মূল কারণ।